বাংলাদেশে এক অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হয়েছে। এখন পুরো জাতি আক্ষেপ করছে যে আমিরে জামাত এবং জামাত ইসলামী কত দূরদর্শী ছিল। আপনারা নিশ্চয় এরই মধ্যে অবগত হয়েছেন, হাইকোর্ট থেকে একটি রুল জারি করা হয়েছে, জুলাই সনদ কেন অবৈধ নয়। এই রুল জানতে চাওয়া হয়েছে কার কাছ থেকে? ইলেকশন কমিশন, তারপরে যারা সংস্কার কমিশনের এই জুলাই সনদ বাস্তবায়ন কমিটিতে যারা ছিলেন, যে কেন জুলাই সনদ অবৈধ নয়। তার মানে জুলাই সনদ অবৈধ, হাইকোর্ট এটি মনে করছে। ওই যে গৃহস্থরা যদি সজাগ থাকতে বলেন, আর এদিক দিয়ে যদি বলেন সব দিকে আমরা ঠিক আছি, আর ওদিকে যদি বলেন আদালতে যায় যে না এটা বৈধ না, তাহলে ভাই ওরকম একটা আগুন লাগাই দিয়া কেউ পার পাওয়া যাবে, ওই চোরের ঘটনা হবে ভাই। হ্যাঁ, সবচেয়ে বড় দুর্ঘটনা সম্ভবত বাহরাইনে ঘটছে। সেখানে যুক্তরাষ্ট্রের যে বিমান ঘাঁটি ছিল সেই বিমান ঘাঁটি ধ্বংস করা হয়েছে, ইরান দাবি করছে। পরিস্থিতি এমন যে আমেরিকা নাগরিকরা মিডল ইস্টের কোনো দেশে আর টিকতে পারছে না। স্বাগতম প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ। বাংলাদেশে এক অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হয়েছে। এখন পুরো জাতি আক্ষেপ করছে যে আমিরে জামাত এবং জামাত ইসলামী কত দূরদর্শী ছিল। এমনকি এনসিপিও আক্ষেপ করছে যে জামাত কতটা দূরদর্শী ছিল। হ্যাঁ, এই জাতি যারা জামাতকে ভোট না দিয়ে বিএনপির মতো একটা চান্দাবাজ দলকে ভোট দিয়েছে তারা আক্ষেপ করবে যখন কিছুদিন পর বাংলাদেশে একটা ছোটখাটো দুর্ভিক্ষ লেগে যাবে, ভয়াবহ লোডশেডিং দেখা দিবে এবং দ্রব্যমূল্যের ভয়াবহ ঊর্ধ্বগতি দেখা দিবে। তখন বিএনপি মানুষ টের পাবে যে আমরা কি ভুলটা করেছি। শুধু তাই নয়, দেখেন এই জুলাই প্রজন্মের মধ্যে যদি কেউ বিএনপিকে ভোট দিয়ে থাকেন, এখন দেখেন আপনারা কি ভুল করেছেন এবং জামাতের অবস্থান কতটা দূরদর্শী ছিল। জামাত জোরালোভাবে দাবি করেছিল, রাজপথে নেমেছিল, বিক্ষোভ সমাবেশ, মহাসমাবেশ পর্যন্ত করেছিল, স্পষ্টভাবে বলেছিল জামাত তাদের দাবি নিয়ে ইউনূসের সাথে রাজপথে দর কষাকষি করেছিল। কি সেটা? যে জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে হবে, একদম পয়েন্ট অফ নো রিটার্নের মতো অবস্থানে ছিল। কিন্তু বিএনপি নানানভাবে তারা সিস্টেম করে ফেলেছে যে না, জাতীয় নির্বাচনের দিন গণভোট একই দিনে হতে হবে, আগে গণভোট হওয়া যাবে না, এই সেই অমুক তমুক। শেষ পর্যন্ত জামাতের এই দাবি মানা হয়নি। ইউনূস জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে করেছে। এখন দেখছেন জামাত যা বলেছিল, আমিরে জামাত স্পষ্টভাবে বলেছিলেন যে জাতীয় নির্বাচন আগে গণভোট না হলে এই গণভোটের কোনো মূল্য থাকবে না। এখন দেখছেন যে গণভোট কিভাবে জয় বাংলা হয়ে যাচ্ছে। জাতীয় নির্বাচন আগে গণভোট হয়নি, এখন গণভোট অবৈধ, জুলাই সনদ আদেশ অবৈধ, এগুলোর রুল জারি করা হয়। কেন অবৈধ হবে না? মানে এটা অবৈধ, সরকার বলুক এটা অবৈধ, আমরা এটা মানি না, এটা হাইকোর্ট বলছে। গণভোটকে হাইকোর্ট দেখায়। দেখছেন এই যে দেশের এই পরিস্থিতি, এটা তো আরেকটা বিপ্লবের দিকে যাবে দেশ। বিএনপি সরকার তো অবৈধ হয়ে যাচ্ছে, কারণ গণভোট, জুলাই সনদ এগুলো সব অবৈধ হলে নির্বাচন অবৈধ, তারেক সরকার অবৈধ। তাহলে জাতীয় নির্বাচনের আগে গণভোটের যে দাবি জামাতের ছিল, এটা যে কতটা দূরদর্শী দাবি ছিল এবার বুঝছেন। বৃহত্তর স্বার্থে জামাত মেনে নিতে বাধ্য হয়েছে। কিন্তু আমার তো মনে হয় যে গণভোট ছাড়া নির্বাচনে যাওয়া উচিত হয়নি। এখানে এনসিপি কেও দায়ী করতে হবে, কারণ এনসিপি কিন্তু জাতীয় নির্বাচনের দিন গণভোটে রাজি ছিল। এনসিপির প্রথমে একটা অবস্থান ছিল যে না, গণভোট জাতীয় নির্বাচনের আগে হতে হবে, কিন্তু এক পর্যায়ে এনসিপির অবস্থান ছিল যে না, গণভোট জাতীয় নির্বাচনের আগে পরে এটা জরুরি না। আপনারা নিশ্চয় এরই মধ্যে অবগত হয়েছেন, হাইকোর্ট থেকে একটি রুল জারি করা হয়েছে, জুলাই সনদ কেন অবৈধ নয়। এই রুল জানতে চাওয়া হয়েছে কার কাছ থেকে? ইলেকশন কমিশন, তারপরে যারা সংস্কার কমিশনের এই জুলাই সনদ বাস্তবায়ন কমিটিতে যারা ছিলেন, কেন জুলাই সনদ অবৈধ নয়। তার মানে জুলাই সনদ অবৈধ, হাইকোর্ট এটি মনে করছে। তো এখানে আমাদের একটা প্রশ্ন, হাইকোর্ট যেহেতু জুলাই সনদ অবৈধ মনে করছে এবং এই মর্মে রুলও জারি করেছে, এখন তারা যাদেরকে বাদী করেছে, যাদের কাছে এই রুলটা জানতে চেয়েছে, তো এটা তো তাদের কাছে জানতে চাইবে কেন? আমরা যারা ভোট দিয়েছি, ভোট দিয়েছি, প্রায় 5 কোটি ভোটার, এই 5 কোটি ভোটারের কাছে জানতে চাইবে যে তোমরা কেন ভোট দিলে, জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে কেন তোমরা তোমাদের মতামত দিলে, তোমরা কেন
হ্যাঁ ভোটকে জয়যুক্ত করলে, যেটা টোটাল ভোটারের 50%-এর উপরে, অর্থাৎ 66%, তাদের একটা রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হাইকোর্ট এই রুল জারি করেছে। আমরা আগেই ভেবেছিলাম, জানতাম এটি, যেহেতু এই বিষয়টাকে আদালতের কাছে নিয়ে যাওয়া হয়েছে, আদালতের কাছে নিয়ে যাওয়া মানেই আমাদের বাংলাদেশের আদালত সব সময় শাসক দলের মুখের দিকে চেয়ে থাকে। আমরা শেখ হাসিনার আমলে এটি দেখেছি। এখানে পরিষ্কার করে যিনি এই রিট করেছিলেন, যারা এই জুলাই সনদ চান না, সরকারের পক্ষের লোক এক কথায়, তারা একটা বক্তব্য দিচ্ছেন সংবিধানের বিষয়ে, যে আমাদের এই সংবিধানে, ৭২-এর মহান সংবিধানে এই গণভোট, এই জুলাই সনদের বিষয়ে কথা নাই, কোনো কিছু নাই। রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত 13/11/2025-এর জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ কেন অবৈধ হবে না সেই মর্মে 4 সপ্তাহের মধ্যে রুল দিতে বলেছে। এবং আরও একটি গণভোট আদেশ, সেই গণভোট অর্ডিন্যান্স যেটা, সেটাও কেন অবৈধ হবে না সেই মর্মে রুল জারি করতে বলেছে। অর্থাৎ এর মধ্য দিয়ে জুলাই বাস্তবায়ন সংস্কার আদেশ এবং গণভোট সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় হয়ে গেল। আমরা আশা করি ঈদের পরে কোর্ট খুললে এইটার চূড়ান্ত শুনানি হবে। এবং আমাদের মূল গ্রাউন্ড ছিল যে রাষ্ট্রপতি যে অধিকার বলে অর্ডিন্যান্সটা করেছে গণভোটের, সেটা হচ্ছে আমাদের সংবিধানের 93 অনুচ্ছেদে। সেখানে আছে রাষ্ট্রপতি এমন কোনো অর্ডিন্যান্স করতে পারবে না যে বিষয়বস্তু আমাদের সংবিধানে নাই। আমাদের বর্তমান সংবিধানে গণভোটের কোনো বিধান নাই। আর আরেকটা আমরা যে বেসিক রিজনটা বলেছি, কোর্ট প্রাইমা ফেসি কনসিডার করেছে যে 1972 সালের পর থেকে, সংবিধান গৃহীত হওয়ার পর থেকে প্রেসিডেন্ট অর্ডার বলে কোনো কিছু আমাদের রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোতে নেই। কাজে দুটি কেন ইলিগাল হবে না এই মর্মে রুল দিয়েছে এবং এই দুইটি বিষয় এখন সর্বোচ্চ আদালতে বিচারাধীন। আমরা মাঝে মাঝে নিজেদের এত বেশি বেকুব লাগে যে আমরা যারা বাংলাদেশের মানুষ, এরা হচ্ছে রাষ্ট্রের বেওয়ারিশ কুকুর, আর সংবিধান হচ্ছে যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তাদের মুখের বুলি। তারা যা মুখ দিয়ে বলবে সেটাই সংবিধান। কারণ এই সংবিধানের দোহাই দিয়েই বিগত সময়ে দেখেছি শেখ হাসিনা সব কিছু করেছে সংবিধানের দোহাই দিয়ে। সংবিধানের ভিতরে থেকে মানুষকে তিনি কুকুরের মতো গুলি করে মেরেছেন, মানুষের সমস্ত অধিকার হরণ করেছেন, ভোটাধিকার হরণ করেছেন। ওইগুলো সংবিধানে ছিল না। শুধুমাত্র সংবিধানে দীর্ঘদিন তিনি ক্ষমতায় থাকবেন এই বিষয়টি ছিল। আমরা ওই সময় দেখেছি শেখ হাসিনাকে সংবিধানের সবচেয়ে বড় রক্ষাকর্তা হিসেবে। তার চেয়ে সংবিধান রক্ষাকারী আর পৃথিবীতে কেউ ছিল না। আবার এখন যাদের দেখছি তারাও সংবিধানের সবচেয়ে বড় রক্ষাকারী। অথচ তারা কি এটি জানে না যে এই যে জুলাই সনদ যদি না থাকে, গণ অভ্যুত্থান কি এই সংবিধানের ভিতরে ছিল? এই সংবিধানের কোথাও গণ অভ্যুত্থান নাই, লেখা নাই। এই সংবিধানের কোনো জায়গায় লেখা নাই যে 2026 সালে এসে ডক্টর ইউনূস তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবে। এটা কোথাও আছে? লেখা আছে? নাই তো। এই সংবিধানের কোথাও কি লেখা আছে যে 2026 সালে একটা নির্বাচন হবে? নির্বাচন তো সংবিধানের ভিতরে লেখা আছে, নির্বাচন হবে 2029 সালে। তাহলে ওইগুলো যখন সংবিধানের ভিতরে নাই, সেগুলো খুব আরাম করে মজা করে উপভোগ করছি। আর সেই সংবিধানের ভিতরেই যখন মানুষের মৌলিক প্রশ্নের ব্যাপার এসেছে, মানুষের অধিকারের ব্যাপার এসেছে, তখন ক্ষমতার লোভে অন্ধ হয়ে যাওয়া এক শ্রেণীর মানুষ তখন সংবিধান খুঁজছে। তাহলে এই সংবিধান কার জন্য? এই সংবিধান তো তাহলে দেখছি স্পষ্টভাবে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। তাহলে যে সংবিধান জনগণের বিপক্ষে অবস্থান নেয়, সেটা দিয়ে জনগণ কি করবে? ওটা কি প্রতিদিন ধুয়ে ধুয়ে পানি খাবে? কোনটা করবে? একটা গল্প মনে পড়ে যায়, আমাদের মুরব্বীদের মুখে শুনেছিলাম, আমাদের এই সমাজে যারা বিশেষ করে ক্ষমতার কাছাকাছি থাকেন, তারা ক্ষমতার মোহে এত বেশি অন্ধ হয়ে যায় এবং এত ধূর্ত হয়ে যায় যে তারা ওই যে কোনো একটা পুস্তকের দোহাই দিয়ে তাদের সমস্ত আকাম কুকাম জারি রাখে। গল্পটা এরকম, গ্রামের একজন হতদরিদ্র মানুষ আর একজনের কাছে, ওই গ্রামের মক্কেল সাইজার, অর্থাৎ যিনি ক্ষমতা ব্যবহার করেন, পাওয়ার এক্সারসাইজ করেন, তার কাছে কিছু টাকা পাবেন, টাকা ধার দিয়েছিলেন। তো উনি তো টাকা আর ফেরত দেয় না, বিভিন্ন অজুহাত টালবাহানা
এর বাহানা ওর বাহানা, এর সুতো ওর সুতো, এ গ্রন্থের সুতো ও গ্রন্থের সুতো, এরকম দিয়ে টাকা আর দেয় না। পরে এই হতদরিদ্র মানুষ একদিন যে বলছে যে বাজান আপনি আমার টাকাটা দেবেন কিনা বলেন। তো উনি বলছে যে আমি তো তোমার টাকা দিয়ে দিয়েছি, তুমি মিথ্যা কথা বলো, তোমাকে তো আমি টাকা দিয়ে দিয়েছি। তো বলে কবে টাকা দিলে? তুমি তোমার টাকা দাও নাই বাজান। বলছে আমি তোমার টাকা দিয়েছি, এটা আমি পবিত্র কোরআন স্পর্শ করে বলতে পারি। এর চেয়ে বড় কথা আছে? কোরআন স্পর্শ করে যদি আমি বলি তাহলে কি তুমি বিশ্বাস করবে যে আমি তোমার টাকা ফেরত দিয়েছি? তো গ্রামের সাধারণ মানুষ, ধর্মভীরু মানুষ বলছে হ্যাঁ আমি বিশ্বাস করব। তো তাহলে ঠিক অমুক দিন একটা দিন ঠিক হলো, অমুক দিন গ্রামের সমস্ত লোকের সামনে আমি কোরআন শরীফ মাথায় দিয়ে বলবো যে আমি তোমাকে টাকা দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তাই হোক। নির্ধারিত দিনে অনেক লোক জড়ো হয়েছে। জড়ো হওয়ার পরে এই যে মাতব্বর, এই মাতব্বর কি করেছে, একটা বাঁশের লাঠি, বাঁশের চোং যারা আপনারা গ্রামে দেখেছেন, বাঁশের একটা লাঠির ভিতরে যে পরিমাণ টাকা উনি পাবেন সেই টাকাগুলো ভাঁজ করে ওই বাঁশের লাঠির ভিতরে ঢুকিয়েছে নিচের দিকে। ঢোকানোর পরে তখন ওই বাঁশের লাঠিটা ওই মুরব্বীর হাতে দিয়ে বলছে যে আমি কোরআন শরীফ মাথায় নিয়ে বলছি যে তোমাকে টাকা দিয়ে দিয়েছি, তার আগে তুমি আমার এই লাঠিটা ধরো, নাও লাঠি ধরো। তো যিনি টাকা পাবেন তিনি লাঠিটা ধরেছেন। ধরার পরে ওই যে গৃহস্থরা যদি সজাগ থাকতে বলেন আর এদিক দিয়ে যদি বলেন সব দিকে আমরা ঠিক আছি, আর ওদিকে যদি বলেন আদালতে যায় যে না এটা বৈধ না, তাহলে ভাই ওরকম একটা আগুন লাগাই দিয়া কেউ পার পায়া যাবে। ওই চোরের ঘটনা হবে ভাই, হ্যাঁ ওই চোরের ঘটনা হবে। আপনি এদিক দিয়ে ধরতে যাবেন, দেখবেন ওদিক দিয়ে আগুন লেগে গেছে, এরকম ঘটনা ঘইরা যাইতে পারে। এটা কোনো কথা হইল? এইভাবে আপনারা অস্বীকার যাবেন, কেউ কল্পনাই করতে পারে নাই। আসলে হয়েছে কি জানেন, ওই যে প্রথমের দিকে একটা পত্রিকার কথা আপনাদের মনে আছে, আনন্দবাজার পত্রিকা। ওই পত্রিকায় 3টা কথা লেখছিল, কিন্তু একটা ছিল এই জুলাইয়ের সাথে যারা জড়িত আছে তাদেরকে দাবাইতে হবে, দাবায় রাখতে হবে। আরেকটা ছিল আওয়ামী লীগের যারা জেলের বন্দি টন্দি আছে তাদেরকে ছাড়তে হবে এবং আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিতে হবে। এরকম কিছু ইঙ্গিত টিঙ্গিত দিছে। এটা নিয়ে অনেক রকম কথাবার্তা হয়েছে চারিদিকে। আমার বিশ্বাস করতে ইচ্ছা করে নাই, কেন জানেন? যে ভাই এগুলা বানায়া টানায়া লেখে আলোচনার জন্য। কিন্তু বর্তমানে আইসা কার্যক্রমে দেখতেছি ওই কথাগুলাই তো সত্য। তখন ওগুলার গুজব মনে করছিলাম। গতকাল পর্যন্ত তো আমার ধারণা ছিল না না ওনারা এত বড় বেইমানি করতে পারে না, তাই না? এটা কি করে সম্ভব হয় বলেন? যাদের কারণে সবাই আজকে রাজনীতি করতে পারতেছে, নির্বাচন করতে পারলো, যার যার ঘরে ফেরত আসলো, তারা এখন বলতেছে জুলাই সনদ কেন অবৈধ ঘোষণা করা হবে না, সেটা নিয়ে আদালতে চলে গেছে। এখানেই শেষ না, কিন্তু এখানে শুধু ওই জুলাই সনদ না ভাই, ওই যে 30টা সংস্কার করছিল না, ওই 30টা সংস্কার কেন অবৈধ না সেটা নিয়েও কথা উঠছে। এখানে দেখেন গত সরকার যে এই সবাইকে নিয়ে, সব রাজনীতি দলকে নিয়ে যা কিছু সংস্কার করছে, এরকম 30টা সংস্কার কেন অবৈধ ঘোষণা করা হবে না? এটা বৈধ না, সোজা কথা। 4 সপ্তাহের জন্য এই সময় দিছে। এখন ধৈর্য নিতে পারেন এই 4 সপ্তাহ জুলাই সনদপত্র অবৈধ, এটা ধৈর্য নিতে পারেন। দেখেন ভাই ব্রাদার, আর 8-9 দিন পরেই তো সংসদ চালু হচ্ছে, তাই না? ওই সংসদের 8-9 দিনের জন্য অপেক্ষা করলো না, চলে গেল আইন আদালতের কাছে। এখন তো প্রশ্ন উঠতে পারে, তার মানে কি সব জায়গায় তো আপনাদের লোকজন বসায় দিছেন, আইন আদালত পাড়াও তো আপনাদের লোকজন বসায় দিছেন, এখন কি আপনারা সব নিজেদের মতো কইরা নিতে চান? মানে আপনারা তো এটা সঙ্গে না, আগে একবার বলছিলেন, এখন কি ওই কথাই ফেরত যাইতে চান? এটাই কি আপনাদের মনের কথা? সোজাসুজি পরিষ্কার বইলা দেন না ভাই। আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী আপনি সোজাসুজি বইলা দেন যে না আমরা এটা মানি না, সোজাসুজি বইলা দেন। আপনারা বলতেছেন মানেন, আবার ওদিকে আদালতে যা আর্জি করতেছেন যে এটাকে যেন অবৈধ ঘোষণা করা হয় জুলাই সনদপত্রকে। কেমন হয়ে গেল ব্যাপারটা? আমরা তো ভাই পুরাই একদম বেকুব হয়ে গেলাম এখন। হ্যাঁ ভাই ব্রাদার, একটা বার খালি চোখ বন্ধ করে হিসাব করে দেখেন, এটা কি নিজের পায়ে নিজে কুড়াল মারা না? কেন ওনারা এই বাধ্য হচ্ছে নিজের পায়ে নিজের কুড়াল মারতে? কোনো চাপ আছে কিনা এটা কিন্তু ভাবার ব্যাপার। কারণ ওনারা তো সিদ্ধান্ত নেয় অন্যের ইশারায়, এটা তো আগেই আমরা প্রমাণ পাইছি। অন্যের ইশারায় ওনারা সব সিদ্ধান্ত নেয়। এখন কি ওই ইশারাটা কি ওই দিকেই যে না এটা মানা যাবে না,
তাইলে তো ভাই পুরাই প্রবলেম দাঁড়াইলো। হ্যাঁ ভাই, অনেক বড় প্রবলেম দাঁড়াইলো। কইলাম না ইরানের যুদ্ধ চলতেছে, এখানেও ভাই যুদ্ধ শুরু হয়ে যাবে, কিন্তু ওই যুদ্ধ না যেটা সত্যিকারের ওই যে বন্দুক যুদ্ধ, তা না, এখানে শুরু হবে বাক যুদ্ধ, মিছিল, মিটিং, প্রতিবাদ। এটার প্রতিবাদ হবে ভাই, এটা কেউ মাইনা নিবে না, তো এত সোজা না ব্যাপারটা। এখন আপনারা যদি বলেন সবকিছু অবৈধ, মানে জুলাই টুলাই যা কিছু হয়েছে এগুলো অবৈধ, আর বৈধ কি বর্তমান সংবিধান, সেটাই তো বৈধ, তাই না? তাহলে তো ভাই বহুত বড় প্রশ্ন চলে আসে, কি করে নির্বাচন করলেন? হ্যাঁ, কি করে নির্বাচন করলেন? আগে সংবিধান অনুযায়ী তো মহামান্য রাষ্ট্রপতি আছে, তাহলে আমাদের প্রধানমন্ত্রী কোথায়? উনাকে কেন সসম্মানে হেলিকপ্টারে উঠাইয়া দিল্লি পাঠাইছিলেন? কারা পাঠাইছিলেন? কারণ কি? অনেক রকম প্রশ্ন চলে আসে। ওই সংবিধান অনুযায়ী তো। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।